হাসিনার মতো একটা অত্যন্ত চালাক, চতুর এবং ধূর্ত এবং একটা ফ্যাসিস্ট একটা রেজিমকে এভাবে সরায় ফেলানো যাবে সেটা আমার মনে হয় না। আমার পরিচিত মানুষদের মধ্যে অনেকেই একদমই রাস্তায় ছিল আর কি, বাট আমি নিজে রাস্তায় অতটা ছিলাম না। আমি ছিলাম সেটা মানে কয়েকদিন আমি রাস্তার মুভমেন্টে আমি গেছি, একেবারে ছিলাম না তাও না, কয়েকদিন আমি রাস্তার মুভমেন্টে গেছি। বাট পুরোটা সময় আসলে সোশ্যাল মিডিয়াতে যতটা ভাবে পারা যায় আর কি মুভ করার চেষ্টা করছি, বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, বা কথাবার্তা বলার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়া। মুভমেন্ট যেটা ছিল সেটাতে সমর্থনও ছিল না, আবার ডিসকারেজও করছি তাও না, কারণ এটা একটা স্বার্থভিত্তিক আন্দোলন ছিল শুরুর দিকে যে আন্দোলনটা। এবং ওই ওইটা যে মানে যে নিয়মটা করা হয়েছিল আর কি, যে কোটা একবারে নাই করে দেওয়া বা কোটা একবারে বিলুপ্ত করা, সেটা অন্যায় ছিল। সেটা অনেকগুলো সোসাইটির অনেকগুলো যে নিগৃহীত যে অংশগুলো সেগুলোকে বঞ্চিত করছিল। সো সেই জায়গা থেকে ওটাতে সমর্থনও দিতে হচ্ছিল। কিন্তু আবার অত যে আমার মানে ইন্টারেস্ট ছিল ওই আন্দোলনে, চাকরি বাকরির আন্দোলনে আমার অত ইন্টারেস্ট আমার ছিল না আর কি, সেটাও ঠিক। বাট ছিলাম আর কি যে কোনোভাবে। এটা আমার মনে হয় না যে আসলে কেউই বুঝতে পারছে, কারোরই আসলে ধারণায় ছিল, কিংবা 14 তারিখের আগে যে মানে আন্দোলনের যে মুভমেন্টটা ছিল আর কি, আন্দোলনের যে ইয়েটা ছিল, গতিটা ছিল, সেই গতিতে আসলে আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু 14 তারিখে যখন আসলে রাজাকার বলা হয় আর কি আন্দোলনকারীদেরকে, এবং তারপরে যখন ইউনিভার্সিটির প্রায় প্রতিটা ডিপার্টমেন্টের বা প্রতিটা হল থেকে যেভাবে রাত্রেবেলা ছাত্র ছাত্রী বের হয়ে আসে, তারা রাস্তায় অবস্থান নেয়, আন্দোলন করে, সেটাতে একটা মানে মনে হচ্ছিল যে এই এই যে গতিটা এবার যে গতিটা পেলো, সেই গতিটা আসলে মানে কোনো না কোনো একটা জায়গায় গিয়েই থামবে, এটা আর পেছন ফিরে যাবে না, এটা সামনের দিকেই যাবে এখন। সো তখনও আসলে মনে হয় নাই যে এটাই গণ অভ্যুত্থান, কিন্তু মানে মনে হচ্ছিল যে এবার কিছু একটা হবে আসলে, সেটা একটা ভালো ভালো কিছুর দিকেই যাবে এটা আমার মনে হচ্ছিল। বাট এটা যে গণ অভ্যুত্থান, একটা সরকার মানে মানে শেখ হাসিনার মতো একটা অত্যন্ত চালাক, চতুর এবং ধূর্ত এবং একটা ফ্যাসিস্ট একটা রেজিমকে এভাবে সরায় ফেলানো যাবে সেটা আমার মনে হয় নাই। কিন্তু মনে হচ্ছিল যে হয়তো মানে সেখান থেকে সে কতদূর পর্যন্ত না যাওয়া গেলেও মানে কিছুটা হইলেও আগানো যাবে আর কি। নিজের জীবনে তেমন আসলে কোনো পরিবর্তন আসে নাই। একটা জায়গায় পরিবর্তন আসছে, যে যেই কথাগুলো আগে হয়তো বলতে পারতাম না, এখন হয়তো সেটা আরো মুক্তভাবে বলতে পারি। বাকস্বাধীনতার একটা বড় ইয়ে চলে আসছে, একটা একটু হইলেও ওপেন হয়েছে। তো এই জায়গা থেকে কিছুটা পরিবর্তন আসছে বলতে পারি। বাট ব্যক্তিগত জীবনে যেই মানে মানে নিত্য পণ্য মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে ঊর্ধ্বগতির দামের যে ঊর্ধ্বগতি, সেটা তো মানে অব্যাহত অবস্থাতেই আছে। ফলে যে স্ট্রাগলটা আগে করতে হইতো সেই স্ট্রাগলটা এখনো করতে হচ্ছে। আর এছাড়া মানে মেন্টালি আসলে বলবো যে জুলাই অভ্যুত্থান মেন্টালি আমাকে খুব ভালোভাবে ট্রমাটাইজ করছে। সো ওই ট্রমাটা মানে আমি কাটায় উঠতে পারতেছি না এখনো। আমার এখনো আসলে মানে ঘুম বলেন কিংবা মানসিক যে স্থিতি, সেই স্থিতিটা নাই এখন আর। আমার অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। আগে সোশ্যাল মিডিয়াতে সময়টা কম দিচ্ছিলাম জুলাইয়ের আগে, সেটা অনেক বেশি বেড়ে গেছে। সো এই জায়গা থেকে বলবো যে কিছুটা চেঞ্জ আসছে, কিন্তু কিছুটা খারাপ হয়েছে। ভালো হওয়ার জায়গা যদি বলি, সেটা বাকস্বাধীনতার জায়গায় ভালো হয়েছে আর কি। অবশ্যই সরকারিভাবে উদ্যোগ নিয়ে আসলে যেসব নাগরিকরা মানসিকভাবে ট্রমাটাইজড, মানে আমাদের যেটা আমাদের সমস্যা, যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আসলে মানসিক যে
মানুষের মানসিক স্বাস্থ্য, সে মানসিক স্বাস্থ্যকে অতটা গুরুত্বপূর্ণ করে তোলা হয় নাই এখনো আমাদের রাষ্ট্র কাঠামোতে। ফলে মানে সেই জায়গায় যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটা তো নাই। কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামোতে আসলে এই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে যে কাজ করার জায়গাটা সেটা তৈরি করা দরকার। সেটা তৈরি করলে তারপরে আসলে মানে তখন আমাদের এই যে নাগরিকদের যে মানসিক স্বাস্থ্যের হানি ঘটছে, সে হানি ঘটাটা মানে সেখান থেকে কিছুটা হইলেও হিলিং এর ব্যবস্থা করা যাবে আর কি। আমার প্রত্যাশা কিছু নাই আসলে, মানে তারা আসলে একটা মানে গণ অভ্যুত্থানের সরকার আসলে খুবই বিশৃঙ্খল একটা মানে রাষ্ট্র কাঠামো পাইছে, বিশৃঙ্খল একটা সমাজ পাইছে, বিশৃঙ্খল একটা মানে জনগণ মবের মতো আচরণ করতেছে এখন। সো খুবই বিশৃঙ্খল একটা পরিস্থিতি এখন। সো রাষ্ট্র মানে বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে খুব বেশি কিছু করতে পারবে এটা আমি আশা করি না। কিন্তু তারা আসলে আমার মনে হয় যে তাদের যে মেইন দায়িত্ব, যেটা যেই দায়িত্বে বা যেই দাবিতে এই গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা হচ্ছে সংস্কার, রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কার একদমই, বা রাষ্ট্র সংস্কার যে আমরা বলতেছি যে আমাদের এখানে তো আসলে স্টেট জিনিসটা আসলে গঠনই হয় নাই। তো স্টেট গঠন, রাষ্ট্র সংস্কার এই দায়িত্বটা তারা আসলে পালন করে দিয়ে যায়। তারা এমন কিছু করুক যেটা আসলে মানে একটা কল্যাণ রাষ্ট্র, মানে আমরা আসলে মিনিমাম কিছুই চাই। আমরা তো আসলে অত বেশি স্বাধীনতা এখনই পাবো না, কিন্তু কল্যাণ রাষ্ট্র মিনিমাম যেইটুকু আসলে করতে পারে তারা একটা কল্যাণ রাষ্ট্র গঠন করে দিয়ে যায়। এটুকু সক্ষমতা আমার মনে হয় সরকারের না থাকলেও সরকার চাইলে এটা করতে পারবে, এই কারণে যে আমাদের এখানে এই স্টেট গঠনের জন্য বহু মানুষ আছে যারা আসলে স্টেট গঠনের কাজে লাগতে চায়। তো তাদেরকে যদি সরকার যদি করতে পারে, ইনক্লুড করতে পারে এই কাজে, তাহলে সরকার পারবে। আমার মনে হয় সরকার এটা করতে চায়ও না আসলে, বা সরকার করতে চায় না বলতে আমি বলবো যে সরকারের ভিতরে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ আছে। আমি তো সরকারকে আসলে একক করে সরকার হিসেবে দেখি না এখন আর। অন্তর্বর্তীকালীন সরকারে মানে অনেকগুলো পক্ষ আছে, যে পক্ষ তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে আসে এখানে। হ্যাঁ, আমি খুব খোলাখুলি ভাবে বলতে চাই, এখানে আসলে বৈদেশিক এক ধরনের প্রভাব আছে এখানে। আবার আমাদের এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলার যারা হচ্ছে এখান থেকে একটা যারা যেই ধরনের একটা রাজনীতি বলেন বা অরাজনৈতিক একটা পরিস্থিতি চায়, সেই ধরনের একটা পক্ষ আছে। আবার এখানে একটা ছোটখাটো একটা পক্ষ যারা আসলে সংস্কার চায়, সেই পক্ষটাও আছে। এই সংস্কার চাওয়া যে পক্ষ, তারা আসলে বাকি দুইটা বা আরো যদি কোনো পক্ষ থেকে থাকে যেটা আমার জানার বাহিরে, তাদেরকে ট্যাকেল দিয়ে তারা আসলে সরকারে সেই প্রভাব ফেলে করতে পারবে, সেটা কঠিন হবে তাদের জন্য। বলে সরকারের ভালো দিক যদি বলি, সেটা হচ্ছে এই সরকারে ফ্যাসিবাদী হওয়ার মতো কোনো শক্তি নাই, ফ্যাসিবাদী হওয়ার মতো তাদের কোনো সামর্থ্য নাই। ফলে ওইটাই ভালো দিক আসলে। মানে সরকারে কখনো ভালো দিক হয় না, সরকারের মন্দ দিকই হয়। হ্যাঁ, সরকার কখনোই ভালো কিছু করে না। তো যদি ভালো দিক বলতে হয় এইটাই যে তাদের আসলে ফ্যাসিবাদী হওয়ার মতো সামর্থ্য নাই। কিছু পপুলিস্ট মানে কিছু পপুলিস্ট সিদ্ধান্ত নিছে, মানে পপুলিস্ট বলতে যেগুলা জনপ্রিয়তাবাদী, যেগুলা হচ্ছে সরকারকে জনপ্রিয় করবে, এইরকম কিছু সিদ্ধান্ত নিছেন। এবং সরকারের মধ্যে বিভিন্ন ব্যক্তি তারা আসলে জনগণের মধ্যে যে বিভাজন তৈরি করা কিংবা কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের উস্কানি দেওয়া, সেই কাজটা করছেন, সফলভাবে করছেন বলে আমি মনে করি। এবং যার ফলে যেই গঠনমূলক একটা সমালোচনা থাকা দরকার, বা যে গঠনমূলক একটা মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন হইতে পারে, সেই ধরনের গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক যে কথাবার্তা থাকা দরকার, সেটা সরকারের মধ্যে থেকে আসলে উস্কানিটা দেওয়া হয় নাই, বরং এক ধরনের বিপরীত দিকে মানে ধ্বংসাত্মক এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। আমি আগে সংস্কার চাই, কারণ আমি এক্সিস্টিং কোন পার্টিকে বিশ্বাস করি না যে তারা নির্বাচনের পরে ক্ষমতায় গিয়ে তারা মানে সংস্কারটা করবে আর কি।
আমি কল্যাণ রাষ্ট্র হিসেবে আমি মনে করি বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র হওয়া উচিত, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের যে অধিকারগুলা, নাগরিককে যে অধিকারগুলা দিছে, সেই অধিকারগুলার মানে অধিকারগুলা মানে কোনো শর্ত ছাড়া অধিকার হওয়া উচিত। ধরেন বাক স্বাধীনতা, আমাদের এক্সিস্টিং যে সংবিধান বা গঠনতন্ত্র, আমি গঠনতন্ত্র বলতে চাই, আমি চাই যে সংবিধান একটা গঠনতন্ত্র হোক, সংবিধান না হোক। সো মানে এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধানকে আসলে, সেই সংবিধানে যে বাক স্বাধীনতা দেওয়া আছে, সেই বাক স্বাধীনতাকে নানান মাত্রার শর্তের জালে বন্দি করা আছে, যে যে শর্তগুলো আসলে মানে স্পেসিফাই করা না, যে এই শর্তগুলোর মাধ্যমে মানে নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা যাবে, সেই শর্তগুলো স্পেসিফাই করে না, যার ফলে ওই শর্তগুলো বিভিন্নভাবে দেখায় আসলে নাগরিককে খুব সহজে আসলে নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা যায়। মানে মোট কথা হচ্ছে যে রাষ্ট্র চাইলে যে কারোরই এখন মানে বাক স্বাধীনতা হরণ করতে পারে। আমাদের এই সংবিধান, আমাদের এই রাষ্ট্র কাঠামো আসলে সেটা সেই ব্যবস্থা করে রাখছে। ফলে আমি চাই শুধু বাক স্বাধীনতা না, আরো যে অধিকারগুলো আছে, আমাদের যে খাদ্য আছে, আমাদের যে বস্ত্র, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হওয়া দরকার। আমাদের যে এই যে কয়েকদিন পরপরই যে ইন্ডিয়ার মানুষজন, যারা মানে ডাক্তাররা বলে কিংবা ইন্ডিয়ার মানুষজন বলে আর কি, যে তোরা বাংলাদেশ থেকে এখানে এসে চিকিৎসা নিস কেন, এটা তারা বলতে পারে, কারণ এটা আমাদের ব্যর্থতা যে আমরা 50 বছরে একটা চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারি নাই। আমাদের এখানে সংবিধান নিয়ে অনেকেই কথা বলতেছে, এবং তাদের মধ্যে অনেকে হয়তো মানে তাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি যে তাদের সাথেও কথা বলা, যে সংবিধান আসলে কিরকম হওয়া উচিত, নতুন সংবিধান আসলে বানানো দিকেই তাদের যাওয়া উচিত, এটা হচ্ছে পরামর্শ। আরেকটা পরামর্শ যেটা, সেটা হচ্ছে যে যারা সরকার হয় কখনো, তারা আসলে গণমানুষের কাছে যাইতে পারে না, কিন্তু বর্তমানে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, তাদের এটা বিশেষ দায়িত্ব যে তাদেরকে গণমানুষের কাছে যাইতে হবে। কিন্তু তারা যেই ওয়েতে যাইতে চায়, তারা যেই ধরনের এজেন্সি দ্বারা পরিবেষ্টিত হয়ে, কিংবা যেই ধরনের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা পরিবেষ্টিত হয়ে যেইভাবে তারা যাইতে চায়, তাতে সত্যিকার অর্থে গণমানুষের কাছে যাইতে পারে না তার। ফলে তাদের আসলে উচিত হবে যে তারা আসলে একদমই র্যান্ডম 1 কোটি মানুষের কাছে তারা যাইতে পারে, র্যান্ডম 1 কোটি মানুষের কাছে তারা বিভিন্নভাবে যাইতে পারে। ও সেক্ষেত্রে তারা এখানে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী বলবো না, কিন্তু এ ধরনের রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের যে আছে কিছু মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আছে যারা আসলে রাষ্ট্রের জন্য কাজ করতে চায়, তাদেরকে ইনক্লুড করে, আরো বেশি বেশি রাষ্ট্রের কাজে ইনক্লুড করে প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন, হ্যাঁ, এইসব জায়গায় গিয়ে শুধু মানে যারা কথা বলতে পারে তা না, যাদের কথাটা কখনো আসে না, এবং যারা আসলে মুখ ফুটে মানে রাজনীতি কথাটা বলতে পারে না, তাদের সাথেও বসে তাদের আকাঙ্ক্ষাটা বুঝে সেই অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করতে হবে আমাদের।